Johnny, Johnny? Yes, Papa? Eating sugar? No, Papa. Telling lies? No, Papa. Open your mouth. রাত তখন কটা হবে? 2টো কি 2:30। হঠাৎ মাঝরাতে একটা ফ্যাঁস ফ্যাঁসে গলায় কবিতা পড়ার আওয়াজে অনামিকার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যেতেই অনামিকা বিছানায় উঠে বসে, বিরক্তিসূচক মুখে বলে ওঠে, উফ, এই মাঝরাতে কে কবিতা পাঠ করছে? আর কবিতার আওয়াজটা শুনে মনে হচ্ছে খুব কাছ থেকে আসছে, কিন্তু কিন্তু কোথা থেকে আসছে? এই কথা বলে অনামিকা বিছানার পাশে টেবিল ল্যাম্পের আলোটা জ্বালিয়ে গা থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে বিছানা থেকে নেমে ধীর পায়ে হাঁটতে হাঁটতে ঘরের দরজার সামনে যেতেই সে শুনতে পায় ফ্যাঁস ফ্যাঁসে গলায় কবিতার আওয়াজটা ডাইনিং রুম থেকে আসছে, এবং যে কবিতা পাঠ করছে তার গলাটা শুনে অনামিকার মনে হলো কোনো বাচ্চা মেয়ে কবিতা পাঠ করছে ডাইনিং রুমে বসে। ডাইনিং রুম থেকে বাচ্চা মেয়ের ফ্যাঁস ফ্যাঁসে গলায় কবিতা পাঠের আওয়াজ শুনে অনামিকা ঘরের দরজা খুলে ডাইনিং রুমে বেরিয়ে আসে, এবং ডাইনিং রুমে বেরিয়ে এসে অনামিকা ডাইনিং রুমের এই দিক ওই দিক তাকাতেই দেখে ডাইনিং রুমে জ্বলা হালকা নীল নাইট বাল্বের আলোয় ফ্রিজের সামনে বসে আছে একটা বাচ্চা মেয়ে, এবং বাচ্চা মেয়েটা ফ্রিজের সামনে বসে দুলে দুলে কবিতা পাঠ করছে ফ্যাঁস ফ্যাঁসে গলায়। Johnny, Johnny? Yes, Papa. Eating sugar? No, Papa. Telling lies? No, Papa. Open your mouth. ডাইনিং রুমে হালকা নীল নাইট বাল্বের আলোয় ফ্রিজের সামনে বসে বাচ্চা মেয়েটাকে ওইভাবে দুলে দুলে ফ্যাঁস ফ্যাঁসে গলায় কবিতা পাঠ করতে দেখে অনামিকা একটু ভয় পেয়ে যায়, এবং সে বাচ্চা মেয়েটার দিকে ধীরে ধীরে এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করে, এই 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 মেয়ে, তুমি 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 কে? তুমি 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 বাড়ির ভিতর ঢুকলে কি করে? অনামিকা এই প্রশ্ন করাতে সে দেখল বাচ্চা মেয়েটা কবিতা পড়া হঠাৎ থামিয়ে দিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তারপর ধীরে ধীরে অনামিকার দিকে বাচ্চা মেয়েটা মুখ ফেরাতেই অনামিকা ডাইনিং রুমে জ্বলা হালকা নীল নাইট বাল্বের আলোয় দেখে তার সামনে যে বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে সেই বাচ্চা মেয়েটার বয়স 3 কি 4 বছর হবে। অনামিকা বিস্ফারিত দৃষ্টিতে যা দেখে তা হলো বাচ্চা মেয়েটার মাথার এক পাশটা ফেটে গিয়ে সেখান থেকে গল গল করে কালচে লাল রক্তের ধারা বাচ্চা মেয়েটার মুখ থেকে শুরু করে সারা শরীর রক্তে রাঙা হয়ে উঠেছে। এছাড়া বাচ্চা মেয়েটার একটা পা উল্টো দিকে ঘোরানো। কে যেন বাচ্চা মেয়েটার পা ধরে দুমড়ে মুচড়ে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। আর বাচ্চা মেয়েটার চোখের মনি বলে কিচ্ছু নেই, সেই জায়গাটা পুরো কালো বড় বড় দুটো গর্ত। বাচ্চা মেয়েটার এই রকম ভয়ঙ্কর বিভৎস চেহারা দেখে অনামিকা খুব ভয় পেয়ে গেল। সে চিৎকার করে উঠে অজ্ঞান হয়ে পড়ে যায়। অনামিকা অজ্ঞান হয়ে যাওয়ার আগে সে দেখে বাচ্চা মেয়েটা ধীরে ধীরে তার কাছে এসে দাঁড়ায়, এবং দাঁড়িয়ে অনামিকার মুখের সামনে মুখ এনে বাচ্চা মেয়েটা খিক খিক করে একটা বিশ্রী হাসি হাসে আর ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলে, মেরে ফেলবো, সবাইকে আমি মেরে ফেলবো। আমি আর আমার মাকে যারা মেরেছে সেই মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো।
তোমরা শুনছো স্যাটারডে স্টোরিজ। স্যাটারডে স্টোরিজ মানে তোমার, আমার, আমাদের সকলের মনের আড্ডাঘর। এই রকম আরও হরর, থ্রিলার, সাসপেন্স এবং ফ্যান্টাসি গল্প নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন স্যাটারডে স্টোরিজ। অনামিকা, এই অনামিকা, আরে কি হলো? কি চোখ খোলো বলছি। অনামিকা, অনামিকা, চোখ খোলো। চোখে মুখে জলের ছেঁটা লাগতেই আর কানে দুর্জয়ের কথা ভেসে আসতেই অনামিকা ধীরে ধীরে চোখ খুলে তাকায়। চোখ খুলে তাকাতেই অনামিকা ধরফর করে উঠে বসে আর দুর্জয়কে জড়িয়ে ধরে বলে, দুর্জয়, এই দুর্জয়, তুমি তুমি এই বাংলো বাড়িটা ছেড়ে দাও। এই বাংলো বাড়িটা ভালো নয়। এই বাংলো বাড়িতে ভূত আছে। হ্যাঁ, ভূত। অনামিকার এই কথা শুনে দুর্জয়ের ভুরু দুটো কুঁচকে যায়। অবাক গলায় সে জিজ্ঞাসা করে, কি? এই এই বাংলোয় ভূত? আরে তুমি কি বলছো কি অনামিকা? এই বাংলোয় ভূত কি করে আসবে? দুর্জয়ের এই কথা শুনে অনামিকা বলে, আমি আমি সত্যি কথা বলছি, তুমি বিশ্বাস করো, এই বাংলোটায় ভূত আছে। এই কথা বলে অনামিকা কাল রাতে তার সঙ্গে ডাইনিং রুমে কি কি ঘটনা ঘটেছে এবং সে কি কি দেখেছে সব দুর্জয়কে বলে ঠিকই, কিন্তু দুর্জয় অনামিকার এই কথায় এক ফোঁটাও বিশ্বাস করে না। উল্টে হো হো করে হেসে অনামিকার কথা উড়িয়ে দেয়। অনামিকা দুর্জয়ের এই ব্যবহার দেখে কিছু বলে না বটে, কিন্তু মনে মনে খুব দুঃখ পায়। আচ্ছা, এটা কি কমলেশ্বর মুখার্জির বাড়ি? অনামিকা একটা হলুদ রঙের বড় দোতলা বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে গেটের সামনে নীল উর্দিধারী দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ডকে এই কথা জিজ্ঞেস করতেই সিকিউরিটি গার্ড গম্ভীর কণ্ঠে বলে, হ্যাঁ, এটাই কমলেশ্বর মুখার্জির বাড়ি। আপনি ওনার কে হন? আমি আমি ওনার ভাইঝি, মানে ওনার ছোট ভাইয়ের মেয়ে অনামিকা ঘোষ। উনি কি বাড়ি আছেন? হ্যাঁ আছেন, যান ভেতরে যান। এই কথা বলে সিকিউরিটি গার্ড গেট খুলে দিতেই অনামিকা বাড়ির ভেতর ঢুকে সবুজ ঘাসে মোড়ানো উঠোনটা পেরিয়ে বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে বেল বাজাতেই 1-2 মিনিট পর বছর 60 এক ভদ্রলোক এসে দরজা খোলে। দরজা খুলতেই সেই বছর 60 লম্বা ফর্সা ভদ্রলোককে অনামিকা দেখে। সেই ভদ্রলোক হাসি মুখে বলে ওঠে, অনিমা, তুই এতদিন পর আমার বাড়িতে? কেমন আছিস বল মা? ভদ্রলোকের পায়ে অনামিকা প্রণাম করতে করতে বলে, ভালো আছি জেঠু, তুমি কেমন আছো? আমি ভালোই আছি। আয় ভিতরে আয়। অনেক বছর পর আমার বাড়িতে এলি তুই। আর দুর্জয় ভালো আছো তো? অনামিকা তার জেঠু কমলেশ্বর বাবুর বাড়িতে ঢুকতে ঢুকতে বলল, ওই আছি জেঠু, খুব একটা ভালো নেই আমরা। অনামিকার মুখ থেকে এই কথা শুনে অনামিকার দিকে তাকিয়ে কমলেশ্বর বাবু বলে ওঠে, কেন, কি হয়েছে তোর? আর তোর চোখ মুখ এইরকম শুকনো দেখাচ্ছে কেন? কোনো বিপদে পড়েছিস মনে হচ্ছে। অনামিকা তখন শুকনো ধরা গলায় বলে, হ্যাঁ জেঠু, তুমি ঠিকই ধরেছ, একটা বিপদে পড়ে তোমার শরণাপন্ন হয়েছি। তুমি তুমি আমাকে আর দুর্জয়কে এই বিপদের হাত থেকে রক্ষা করো। এই কথা বলে অনামিকা কমলেশ্বর বাবুর পায়ে পড়ে হাউ হাউ করে কাঁদতে থাকে। অনামিকাকে কাঁদতে দেখে কমলেশ্বর বাবু অনামিকাকে তার পা থেকে তুলতে তুলতে বলে, তুই কি বিপদে পড়েছিস বল মা? মা, খুলে বল আমাকে। আমি তোকে সেই বিপদের হাত থেকে বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করব। তুই যে আমার আরেকটা মেয়ে, আমার নিজের মেয়ে, কাকলির পর। তোর স্থান যে আমার বুকে রে মা। এরপর অনামিকা কমলেশ্বর বাবুর বাড়ির বৈঠকখানার ঘরে গিয়ে সোফায় বসে। তারপর তার বিপদের কাহিনী ধীরে ধীরে বলতে শুরু করে। জেঠু, তুমি তো জানো দুর্জয়ের আর্মির কাজের সূত্রে আমরা এখন সিমলায় আছি এই 7 মাস ধরে, এবং সিমলায়
দুর্জয়ের আর্মি অফিসের কোম্পানি থেকে যে বাংলোটা আমাদের দুজনকে দেওয়া হয়েছে, আজ সেই বাংলোটাকে নিয়ে আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি। অনামিকার এই কথা শুনে কমলেশ্বরবাবু অনামিকার দিকে চিন্তিত মুখে তাকিয়ে বলে ওঠে, সিমলায় তোরা যে বাংলোয় আছিস সেই বাংলো নিয়ে কথা বলতে এসেছিস মানে? ওই বাংলোয় কি কিছু সমস্যা হচ্ছে তোর আর দুর্জয়ের? হ্যাঁ, সমস্যা হচ্ছে বলেই তো তোমার কাছে এসেছি জেঠু। আর এ কোনো সাধারণ স্বাভাবিক সমস্যা নয়, এ এক অস্বাভাবিক অদ্ভুত সমস্যা বলতে পারো। আর এই সমস্যার জন্য আমার বিরাট বড় ক্ষতি হয়েছে, এবং এবং সেই ক্ষতির হাত থেকে আমি কি করে প্রাণে বেঁচে ফিরে এসেছি আমি নিজেও সেটা জানি। এই কথা বলে অনামিকা ধীরে ধীরে বলতে শুরু করে সিমলায় সেই বাংলোতে গিয়ে গত 7 মাস ধরে তাদের দুজনের সঙ্গে কি কি ঘটনা ঘটছে সব কিছু সে খুলে বলে কমলেশ্বরবাবুকে। আমি আর দুর্জয় যখন সিমলায় যাই, আমরা প্রথম 1 মাস একটা হোটেলে থাকি ওর অফিসের কাছাকাছি, কারণ দুর্জয়ের তখনও অফিসের খাতায় নাম রেজিস্ট্রি হয়নি, এবং তখনও ওর অফিসে নানা ধরনের অফিসিয়াল কাজ মেটেনি, তাই আমাদেরকে তখনও বাংলোটা দেওয়া হয়নি। 1 মাস পর দুর্জয়ের অফিসের সমস্ত সমস্যা মিটে গিয়ে পুরো পাকাপাকিভাবে অফিসের খাতায় ওর নাম যখন রেজিস্ট্রি হয়, ওর অফিসের কাছাকাছি মাত্র 15 মিনিট হাঁটা পথে আমাদের একটা সুন্দর একতলা বড় বাংলো অ্যালট করা হয়, এবং আমরা সেই বাংলোয় গিয়ে দুজনে সেটেল হই পুরোপুরি পাকাপাকিভাবে। আচ্ছা অনামিকা, তোরা যে সিমলায় গেছিস, আচ্ছা কোথায় আছিস, এই জায়গাটার নাম কি রে? অনামিকার কথা বলার মাঝেই কমলেশ্বরবাবু এই প্রশ্ন করাতে অনামিকা বলে, জেঠু, সিমলায় কুলু শহরে আমরা ছিলাম। অবশ্য একেবারে কুলু শহরে ছিলাম না, একটু গ্রামের দিকে, মানে ওই গ্রাম আর শহরের মাঝামাঝি। কুলুর ওই বাংলোতে যাওয়ার পর 1 মাস ভালোই আমাদের দিন কাটছিল। 1 মাস পর থেকে ওই বাংলোয় নানা ধরনের সমস্যা শুরু হয়। একদিন রাতে আমি রান্নাঘরে দাঁড়িয়ে রাতে দুজনের ডিনারের জন্য চিকেন কোরমা আর রুটি বানাচ্ছি। তখন রাত কটা হবে, 8:30 9টা। তখনও দুর্জয় অফিস থেকে ফেরেনি। ওর ফিরতে ফিরতে প্রতিদিন ওই রাত 10টা 10:30 হবে। আমি রান্নাঘরে দাঁড়িয়ে এক মনে গ্যাসে চিকেন কোরমাটা রান্না করছি, তো হঠাৎ রান্নাঘরের খোলা জানলা দিয়ে দেখলাম একটা 4-5 বছরের বাচ্চা মেয়েটার পরনে গোলাপি রঙের ফ্রক। সেই বাচ্চা মেয়েটা ছুটে এই দিক থেকে ওই দিকে যাচ্ছে সমানে বাংলোর রান্নাঘরের পিছন দিকে। রান্নাঘরের জানলা দিয়ে একটা বাচ্চা মেয়েকে রাতের অন্ধকারে ওইরকমভাবে ছোটাছুটি করতে দেখে আমি খানিকটা হকচকিয়ে যাই আর বলি, এই রাতের বেলা বাংলোর ভিতরে ঢুকে বাংলোর পিছন দিকে কোন বাচ্চা মেয়ে দৌড়াদৌড়ি করছে এই অন্ধকারের মধ্যে? দেখতে হচ্ছে তো। এই বলে আমি গ্যাস অফ করে রান্নাঘর থেকে বেরিয়ে হাতে একটা 5 সেলের টর্চ নিয়ে সেটা জ্বালিয়ে আমি বাংলোর পিছন দিকে একটা দরজা ছিল, সেই দরজাটা খুলে আমি পিছন দিকে যাই এবং ভালো করে টর্চ এইদিক ওইদিক ঘুরিয়ে দেখি কোনো বাচ্চা মেয়ে বাংলোর পিছন দিকে দৌড়াদৌড়ি করছে কিনা। কিন্তু কিন্তু আমি বাংলোর পিছন দিকে গিয়ে টর্চ চালিয়ে কাউকে দেখতে না পেয়ে ঘরে ফিরে আসি, এবং রান্নাঘরে গিয়ে যেই গ্যাস ওভেনটা জ্বালিয়ে রান্না করতে যাব, দেখি কি আমি যে চিকেন কোরমাটা রান্না করছিলাম সেই চিকেন কোরমার চিকেনগুলোকে যেন অর্ধেক তার হাড়গোড় আর মাংসগুলো চিবিয়ে খেয়ে খানিকটা কড়ার মধ্যে খানিকটা গ্যাস ওভেনের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে খুব খুব বিশ্রীভাবে। রান্নাঘরের এরকম অবস্থা থেকে আমার তখন খুব রাগ হয় এবং আমি বলি, নির্ঘাত ওই বাচ্চা মেয়েটাই কাজ করেছে। আমি যেই বাংলো থেকে বেরিয়েছি ও সেই ফাঁকে রান্নাঘরে ঢুকে এই চিকেনগুলো খেয়েছে। কি দুষ্টু মেয়ে রে বাবা। এরপর আমি নষ্ট খাওয়া চিকেনগুলো ফেলে দিয়ে নতুন করে আবার রান্না করি যেটুকু কাঁচা চিকেন বেঁচেছিল। এরপর রাত 10টা নাগাদ দুর্জয় অফিস থেকে ফিরলে আমরা প্রতিদিনের মতো রাতের খাওয়া দাওয়া সেরে রাত 11:30 নাগাদ শুয়ে পড়ি। আমরা দুজনে কতক্ষণ ঘুমিয়েছি জানি না,
হঠাৎ কিছু খুটখাট আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই আমার চোখ যায় ঘরের ড্রেসিং টেবিলের আয়নার দিকে চোখ যেতেই ঘরের জ্বলা হালকা লাল নাইট বাল্বের আলোয় দেখি ড্রেসিং টেবিলের সামনে একটা কালো পাড় লাল শাড়ি পরা বউ উঁচু হয়ে বসে আছে আর আর আমার দিকে এক দৃষ্টিতে কেমন একটা তাকিয়ে আছে। আর বউটার ঠোঁটের কোণে একটা শয়তানি হাসি ফুটে উঠেছে এবং বউটার ঠোঁটের কোণে ওই শয়তানি হাসি দেখে আমার খুব একটা ভালো লাগলো না। মনের মধ্যে একটা অজানা ভয়ের উদ্রেক হলো। অন্ধকার ঘরের মধ্যে ওই বউটাকে ওইভাবে বসে থাকতে দেখে আর আর ওইভাবে হাসতে দেখে বিছানা থেকে উঠে বিছানায় বসে জিজ্ঞাসা করি, আপনি আপনি কে? আপনি আমাদের ঘরে ঢুকলেন কি করে? আমার এই প্রশ্ন শুনে বউটা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তারপর আমার দিকে এগিয়ে এসে আমার মুখের সামনে মুখ এনে হিসে গলায় বলে, কি ভেবেছিস তুই আমার এই বাংলোয় এসে স্বামী সন্তান নিয়ে সুখে ঘর সংসার করবি? আমি তা হতে দেব না। আমি তোর কাছ থেকে তোর স্বামীকে কেড়ে নেব এবং ওর সঙ্গে আমি ঘর সংসার করব তোর চোখের সামনে, দেখিস। এই হুমকি দিয়ে বউটা অন্ধকারে ঘরের মধ্যে কালো ধোঁয়ার মতো কুণ্ডুলি পাখি কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। সঙ্গে সঙ্গে বউটাকে অন্ধকার ঘরের মধ্যে ওইভাবে অদৃশ্য হতে দেখে আমি ভয় চিৎকার করে বলে উঠি, তুমি আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিতে পারবে না, কিছুতেই পারবে না। আমার চিৎকার শুনে ইতিমধ্যেই দুর্জয় উঠে পড়ে। ও সঙ্গে সঙ্গে ঘরের আলো জ্বালিয়ে আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, এই 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 কি হয়েছে তোমার? কি হয়েছে বলো বলো। এই রাত দুপুরে উঠে এইভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে বলো আমাকে। ওকে তখন কিছুক্ষণ আগের দেখার ঘটনার কথা সব বলতেই ও আমার কথায় খুব একটা বিশ্বাস না করে উল্টে হেসে উড়িয়ে দিয়ে বলে, এই বাংলোয় বউ কি করে আসবে? তুমি হয়তো ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছো। কিন্তু ওকে বারবার কিছুক্ষণ আগের ঘটনার কথাগুলো বলি, কিন্তু কিছুতেই আমার কথা বিশ্বাস করে না। আমি ওকে আর কিছু বলিনি সেদিন রাতে আমার সঙ্গে এই ঘটনা ঘটার পর দুদিন বেশ আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি ঠিকই, কিন্তু আমার দুদিন ধরে সমানে মনে হয়েছে আমি যখনই রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছি বা কিছু কাজ করছি, আমার পিছনে কেউ যেন দাঁড়িয়ে আছে আর ফুঁসছে সমানে। এইরকম মনে হতেই আমি কাজ করা থামিয়ে পিছন ফিরে কাউকে দেখতে পাই না, কিন্তু আমার মনে হতে থাকে কেউ যেন আমাকে দেখে রান্নাঘর থেকে দৌড়ে পালিয়ে গেল, কারণ আমি তার পায়ের দৌড়ানোর আওয়াজ পেতাম ধূপধাপ করে। এছাড়া আমি যখন স্নান করে উঠে বাংলোর ছাদে ভেজা জামা কাপড় মেলতে গেছি, বাংলোর ছাদে একটা দোলনা টাঙানো ছিল। আমি ভিজে জামা কাপড় মেলতে দেখি কি ওই দোলনার মধ্যে একটা 4-5 বছরের বাচ্চা মেয়ে বসে আছে, আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। আমি ছাদের দোলনার মধ্যে একটা বাচ্চা মেয়েকে বসে থাকতে দেখে আর ওকে খিলখিল করে হাসতে দেখে আমি সঙ্গে সঙ্গে দোলনার কাছে এগিয়ে গিয়ে বাচ্চা মেয়েটাকে জিজ্ঞাসা করি, এই তুমি কে? ছাদে উঠলে কি করে? কিন্তু দোলনার কাছে গিয়ে দেখতাম কই বাচ্চা মেয়ে তো কেউ বসে নেই। এছাড়া ঘরে যখন হয়তো কিছু টুকিটাকি কাজ করছি, হঠাৎই আমার মনে হলো আমার পাশ দিয়ে কেউ যেন খিলখিল করে হেসে দৌড়ে চলে গেল, কিন্তু কে চলে গেল তাকে দেখতে পেলাম না। আমার মনের ভুল বলে বিষয়টা এড়িয়ে যাই আর দুর্জয়কেও কিছু বলি না, কারণ এই ব্যাপারে ও আমার কথা বিশ্বাস করবে না। সেই কারণে এর 2 দিন পর আমার সঙ্গে আর একটা ঘটনা ঘটে। সন্ধ্যাবেলা ডাইনিং রুমের সোফায় বসে টিভি দেখছি, হঠাৎ আমার কানে একটা ফ্যাঁসে গলায় কবিতা পাঠের আওয়াজ ভেসে আসে। নিশি রাতে উঠে পিসি বলে পুষি কই রে দূরের দেখ রাবো কত আসবে। ফ্যাঁসে গলায় কবিতা পাঠের আওয়াজটা কানে আসতেই টিভিটা মিউট করে দিয়ে আওয়াজটা বাংলার কোথা থেকে আসছে কান খাড়া করে শুনতে লাগি এবং পর মুহূর্তে আমি ঠাউর করতে পারি ফ্যাঁসে গলার কবিতা পাঠের আওয়াজটা আমার শোয়ার ঘর থেকে আসছে।
শোয়ার ঘর থেকে ফ্যাঁসে গলায় কবিতা পাঠের আওয়াজটা শুনে আমি সোফা থেকে উঠে ধীর পায়ে চুপিসারে শোয়ার ঘরের দিকে এগিয়ে যাই এবং ঘরের দরজাটা খুলতেই আমার কানে আরও তীব্রভাবে ফ্যাঁসে গলায় কবিতা পাঠের আওয়াজটা আসতে লাগে, এমনভাবে যে আমার কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড়। আমি ওই তীব্রভাবে ফ্যাঁসে গলায় কবিতা পাঠের আওয়াজ সহ্য করতে না পেরে দুই কানে আঙুল দিয়ে ঘরের ভিতর ঢুকি এবং ঘরে ঢুকে এদিক ওদিক তাকাতেই আমার চোখ যায় সিলিং ফ্যানের দিকে এবং এবং ঘরে জ্বলা হালকা লাল নাইট বাল্বের আলোয় দেখি সিলিং ফ্যানের পাখার ব্লেডের উপর 4-5 বছরের একটা ফর্সা মতো বাচ্চা মেয়ে বসে আছে পা ঝুলিয়ে। বাচ্চা মেয়েটার পরনে আকাশি রঙের একটা জামা আর মাথার দুই পাশে দুটো ঝুঁটি বাঁধা। বাচ্চা মেয়েটা সিলিং ফ্যানের পাখার ব্লেডের উপর বসে পা দুলিয়ে একটা বাচ্চাদের কবিতার বই হাতে নিয়ে ফ্যাঁসে গলায় কবিতা পাঠ করছে। নিশি রাতে উঠে পিসি বলে পুষি কইরে ইঁদুরের পেটরামো কত আর সইরে। আমাকে ঘরে ঢুকতে দেখে বাচ্চা মেয়েটা কবিতা পড়া বন্ধ করে দিয়ে আমার দিকে তাকায়। বাচ্চা মেয়েটা আমার দিকে তাকাতেই আমি দেখি বাচ্চা মেয়েটার মাথার একদিকটা ফেটে গলগল করে লাল কালচে রক্ত ঝরে পড়ছে এবং সেই রক্তে বাচ্চা মেয়েটার মুখ ও সারা শরীর রক্তে লাল রাঙা হয়ে উঠেছে এবং এবং জানো জেঠু, বাচ্চা মেয়েটার চোখের মনি বলে কিচ্ছু নেই, তার জায়গায় দুটো বড় বড় কালো কালো গর্ত। ঘরের মধ্যে এরকম একটা ভয়ঙ্কর বিভৎস দৃশ্য দেখে আমি যেই ভয়ে ঘর থেকে বেরিয়ে আসতে যাব, হঠাৎ করে বাচ্চা মেয়েটা এক লাফ মেরে আমার ঘাড়ে এসে পড়তেই আমি পড়ে যাই ঘরের মেঝের উপর। তারপর বাচ্চা মেয়েটা আমার বুকের উপর চেপে বসে আমার গলাটা টিপে ধরে খিলখিল করে হাসতে থাকে আর ফ্যাঁসে গলায় বলে, কাউকে বাঁচতে দেব না, কাউকে বাঁচতে দেব না। এই বাংলোয় যে থাকতে আসবে তাদেরকে মেরে ফেলবো, মা আর আমাকে যেমন মেরেছে সেইভাবে। এই কথা বলতে বলতে বাচ্চা মেয়েটা সমানে জোরে জোরে গলা টিপতে শুরু করে। আমি বাচ্চা মেয়েটার গলা টেপার চাপ সহ্য করতে না পেরে জ্ঞান হারাই। এরপর যখন আমার জ্ঞান ফেরে দেখি আমি হাসপাতালে ভর্তি, আমার মাথায় ব্যান্ডেজ। আমার জ্ঞান ফিরতেই আমি 2 দিন প্রথমে দুর্জয়ের সঙ্গে কোনো কথা বলতে পারিনি মাথা ব্যথার চোটে। 3য় দিনের মাথায় সুস্থ হতেই দুর্জয় জিজ্ঞাসা করে, আচ্ছা অনামিকা, সেই দিন রাতের বেলা তোমার সঙ্গে কি এমন হয়েছিল যে তুমি একেবারে জ্ঞান হারিয়ে মাথা ফাটিয়ে বসলে? আমি তখন দুর্জয়কে সেদিন সন্ধেবেলা আমি কি দেখেছি এবং আমার সঙ্গে কি ঘটনা ঘটেছে সব আমি ওকে বলি। আমার মুখ থেকে সব শুনে দুর্জয় বলে, চিন্তা করো না অনামিকা, এবার থেকে তোমাকে এই বাংলোয় আর একা একা থাকতে হবে না। আমি তোমার সঙ্গে সব সময় থাকার জন্য একটা লোক রেখে দেব। তুমি হাসপাতাল থেকে ফেরো, আমার লোক ঠিক করা হয়ে গেছে। জানো জেঠু, দুর্জয় যখন আমার সঙ্গে লোক রাখার কথাটা আলোচনা করছিল না, আমি দেখি কি দুর্জয়ের পিছন দিকে সেই দিন সন্ধ্যেবেলায় সিলিং ফ্যানের ব্লেডের উপর বসে থাকা ওই বাচ্চা মেয়েটা ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে আর খিক করে হাসছে, একটা শয়তানি হাসি। দুর্জয়ের পিছনে ওই বাচ্চা মেয়েটাকে ওইভাবে ঘরের কোণে দাঁড়িয়ে খিক করে হাসতে দেখে আমি দুর্জয়কে জড়িয়ে ধরি আর ওর বুকের ভিতর মাথা রেখে ঘরের কোণে আঙুল দেখিয়ে বলি, দুর্জয়, ওই দেখো ঘরের কোণে ওই বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ দুর্জয়? হ্যাঁ, ওই যে দাঁড়িয়ে আছে। কই অনামিকা, ঘরের কোণে কই বাচ্চা মেয়ে দাঁড়িয়ে? আরে আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমি দুর্জয়ের কথা শুনে সঙ্গে সঙ্গে ওর বুক থেকে মুখ তুলে ঘরের কোণে তাকিয়ে দেখি কই সেই বাচ্চা মেয়েটা, কেউ তো দাঁড়িয়ে নেই। 2 দিন পর হাসপাতাল থেকে আমাকে রিলিজ করে দেয়। এরপর আবার আমি বাংলোয় ফিরে আসি এবং আমার সঙ্গে সবসময় থাকার জন্য দুর্জয় একটা কম বয়সী মেয়েকে রাখে। মেয়েটার নাম কাঞ্চি। ওর বয়স কত হবে, 18 কি 19? এই কাঞ্চি বলে মেয়েটা বাংলোয় আমার সঙ্গে 1 মাস ছিল। তারপর ওর সঙ্গে এমন একটা ঘটনা ঘটলো, ও ভয়ের চোটে ওই বাংলো ছেড়ে পালায়। হাসপাতাল থেকে ফেরার 1 সপ্তাহের মধ্যে কাঞ্চির সেবায় আমি সুস্থ হয়ে উঠি ধীরে ধীরে।
এক সপ্তাহ পর আমি একদিন রান্নাঘরের টেবিলে চেয়ারে বসে সবজি কাটছি, আর কাঞ্চি রান্না করছে। কাঞ্চি রান্না করতে করতে হঠাৎ আমাকে বলে, বৌদি, তোমাকে একটা কথা বলবো। কি কথা বল কাঞ্চি। আচ্ছা বৌদিমণি, ওই তোমাদের ওই বাংলোয় কি কোনো বাচ্চা মেয়ে থাকে? না তো, কোনো বাচ্চা মেয়ে থাকে না তো। কেন, কি হয়েছে? ও তখন গ্যাস অফ করে রান্না থামিয়ে দিয়ে আমার সামনে এসে যা কথা বলে তা শুনে আমার গায়ে তখন কাঁটা দিয়ে ওঠে। বৌদি, গতকাল রাতে ওই হঠাৎ আমার একটা আওয়াজে ঘুমটা ভেঙে যায়, আর ঘুমটা ভেঙে যেতেই আমি শুনি বাংলোর চারিদিকে কে যেন সমানে দৌড়ে বেড়াচ্ছে, আর আর একটা কবিতা বলছে, জানো তো? আকাশের তারা কভু যায় বলো গোনাকি, তারা যে সমরা কোনে দেখি জোনাকি। বাংলোর বাইরে থেকে কবিতা পাঠের আওয়াজটার সঙ্গে সঙ্গে ওই দৌড়ানোর আওয়াজটা শুনে আমি জানালার কাছে গিয়ে পর্দাটা সরাতেই দেখি 4-5 বছরের একটা বাচ্চা মেয়ে বাংলোটাকে গোল করে ঘিরে দৌড়ে বেড়াচ্ছে। আর 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 জানো তো বৌদিমণি, এই বলে কাঞ্চির চোখ গোল গোল করে বলতে শুরু করলো, দেখি কি বৌদিমণি, ওই যেই বাচ্চাটা কবিতা পড়তে পড়তে বাংলোর চারিদিকে ঘুরছিল, সেই বাচ্চাটার মাথার একদিক ফেটে গল গল করে লাল কালচে রক্ত বেরোচ্ছে। আর 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 এছাড়াও বাচ্চাটার চোখের মনি নেই, তার জায়গায় দুটো বড় বড় কালো গর্ত, আর আর বাচ্চাটার একটা পা উল্টো দিকে ঘোরানো। আমি জানলা দিয়ে মাঝরাতে এইরকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে এসে শুয়ে পড়ি, আর আর ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে সারা রাত ধরে বাচ্চা মেয়েটার কবিতার আওয়াজ শুনতে পাই, জানো? আকাশের তারা কভু যাই বলো গোনাকি, তার যে সমরা কোনে দেখি জোনাকি। আমি আমি কাঞ্চির মুখ থেকে গতকাল রাতের ঘটনাগুলো শুনে কিছুদিন আগে আমার সঙ্গে ঘটা ঘটনার কথাগুলো ওর কাছ থেকে সম্পূর্ণ চেপে গিয়ে বলি, ধুর কাঞ্চি, ঘুম চোখে তুই ভুল দেখেছিস। আমি তো 2 মাস হলো এই বাংলোয় আছি, কোনো বাচ্চা মেয়েকে দেখিনি তো। এই বলে ওকে বকে ঝুঁকে কাজে পাঠিয়ে দিই। এরপর সেই দিন রাতে আমিও কাঞ্চির মতো সত্যি সত্যি শুনতে পাই বাংলোর বাইরে কে যেন কবিতা পাঠ করতে করতে বাংলোর চারিদিকে দৌড়াচ্ছে সমানে। আমার তখন বুঝতে বাকি রইল না কে দৌড়াচ্ছে। তারপর পরপর 2 রাত আমি বাংলোর বাইরে এই আওয়াজটা পেয়েছি, কিন্তু উঠে দেখার সাহস হয়নি, কারণ আমি জানি বাংলোর বাইরে কে ওইভাবে কবিতা পাঠ করতে করতে দৌড়াচ্ছে। এই ঘটনার 2 দিন পর কাঞ্চির সঙ্গে এমন একটা ঘটনা ঘটে, তার জন্য ও ভয়ে এই বাংলো বাড়ি ছেড়ে আমাকে ছেড়ে চলে যায় চিরদিনের মতো। অনামিকার কথার মাঝে কমলেশ্বর বাবু বলে ওঠেন, কাঞ্চির সঙ্গে কি এমন ঘটনা ঘটে ওই বাংলোয় যে ও কাজ ছেড়ে পালালো একেবারে? কাঞ্চির সঙ্গে ঘটনা ঘটার আগে আমার সঙ্গে আর একটা ছোট ঘটনা ঘটে যায় জেঠু। কি ছোট ঘটনা ঘটে তোর সঙ্গে অনি? জেঠু, আমি তখন 5 মাসের প্রেগনেন্ট। আমি প্রেগনেন্ট ছিলাম বলে ডাক্তার প্রতিদিন সকালে আর বিকালে 2 বেলা করে হাঁটাহাঁটি করতে বলেছিল। তাই আমি প্রতিদিন সকাল বিকেল বাংলোর ছাদে নয়, বাংলোর সামনে ছোট বাগান আছে, ওইখানে হাঁটতাম। আমি একদিন বিকেলবেলায় বাংলোর ছাদে হাঁটছি, তখন ঠিক বিকেল বলবো না, ওই সন্ধ্যে সন্ধ্যে হচ্ছে বাইরে, তখন ধীরে ধীরে অন্ধকার হতে শুরু করেছে। আমি ছাদে হাঁটছি তো হঠাৎ আমার মনে হলো আমার পিছন দিক থেকে কেউ যেন আমাকে জাপটে জড়িয়ে ধরেছে, আর যে জড়িয়ে ধরেছে না, তার শরীর পুরো মরা মানুষের মতো কনকনে ঠান্ডা। আমার এইরকম একটা অনুভূতি হতেই আমি ভয়ে ভয়ে পিছন দিকে তাকাতে দেখি সেদিন রাতে দেখা আমার ঘরে ড্রেসিং টেবিলের সামনে যে বউটা উবু হয়ে বসে আমাকে এক দৃষ্টিতে দেখছিল, সেই বউটা আমাকে পিছন দিক থেকে জাপটে ধরে আমার কানের সামনে মুখ এনে ফিস ফিস করে ফ্যাস ফ্যাসে গলায় বলছে, তুই আর
তোর পেটের সন্তানকে আমি কিছুতেই বাঁচতে দেব না, তোদেরকে আমি মেরে ফেলবো। বউটা যখন এই কথা বলছিল না, ওর ওই জ্বলন্ত চোখের দিকে আমি তাকাতে পারছিলাম না, কারণ ওর চোখ দুটো লাল আগুনের মতো দাউ দাউ করে জ্বলছিল। মনে হচ্ছিল ওর ওই চোখ দিয়ে আমাকে শেষ করে ফেলবে। এরপর যা যা ঘটনা ঘটলো আমার সঙ্গে, সেটা হয়তো আমার অতীত জীবনের স্বপ্ন নাকি দুঃস্বপ্ন ছিল, কে জানে। বউটা ফ্যাস ফ্যাসে গলায় ওই কথাগুলো বলে আমাকে এমনভাবে ধাক্কা দিল যে আমি ছিটকে গিয়ে পুরো ছাদের কোনায় গিয়ে পড়ি, এবং আমার পেটটা মাটিতে এমনভাবে জোরে লাগে যে আমার রক্ত বাঁধাতে শুরু করে। আমি তখন ব্যথার চোটে চিৎকার করে উঠে কুকিয়ে উঠি, এবং আমি আবার জ্ঞান হারাই। পরদিন বিকেলে জ্ঞান ফিরতেই আমি বুঝতে পারি যে আমার পেটের সন্তানটা আমার কাছে নেই, আর ওই শয়তানি পিশাচিনী আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমার জ্ঞান ফিরতেই দুর্জয় জিজ্ঞাসা করে, কি গো, তুমি ছাদে হাঁটতে গিয়ে পড়ে গেলে কিভাবে? কেউ কি তোমাকে ঠেলে ফেলে দিয়েছিল? ওর ওই কথা শুনে আমি ভয় চমকে উঠি, আর ভাবি ও কি করে জানলো যে আমাকে কেউ ছাদে ঠেলে ফেলে দিয়েছে। দুর্জয়ের ওই প্রশ্ন শুনে ছাদে হাঁটার সময় আমার সঙ্গে কি কি ঘটনা ঘটেছে ওকে সব বলি। ও আমার এই কথা শুনে কিছু বলল না, শুধু বলল, আমি যত দ্রুত সম্ভব এই বাংলোটা ছেড়ে তোমাকে নিয়ে অন্য বাংলোয় চলে যাব। এই বাংলোটা ভালো নয়। দুর্জয়ের মুখে এই কথা শুনে আমি খানিকটা অবাক হয়ে যাই, আর ভাবি দুর্জয়ের মুখে এই কথাটা কি ব্যাপার। তারপর দুদিনের মধ্যে আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দিলে আমি আবার বাংলোয় ফিরে আসি। বাংলোয় ফিরে এসে কাঞ্চিকে দেখতে না পেয়ে আমি দুর্জয়কে জিজ্ঞাসা করি, কি গো, কাঞ্চি কোথায়? ওকে দেখছি না তো। অনি, কাঞ্চি আর এই বাংলোয় কাজ করবে না, ও সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছে। দুর্জয়ের মুখ থেকে এই কথা শুনে আমি ওকে বলি, কেন, কি জন্য? আসলে তুমি হাসপাতাল থাকাকালীন ওর সঙ্গে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা দুর্জয়, বলো। এরপর দুর্জয় আমি হাসপাতালে থাকাকালীন কাঞ্চির সঙ্গে কি কি ঘটনা ঘটেছে আমাকে সব ধীরে ধীরে বলতে শুরু করে। তুমি যেদিন হাসপাতালে ভর্তি হলে পরদিন রাতের ঘটনা এটা। সেদিন রাতে হাসপাতাল থেকে তোমার সঙ্গে দেখা করে বাংলোয় ফিরে এসে তাড়াতাড়ি ডিনার করে অফিস আর হাসপাতাল সারাদিন ছোটাছুটি করে শরীর এতটাই ক্লান্ত ছিল, আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। হঠাৎ মাঝরাতে একটা চিৎকারের আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই আমি শুনতে পাই ডাইনিং রুম থেকে কাঞ্চির জোরে চিৎকারের আওয়াজ। দাদাবাবু, ও দাদাবাবু, আমাকে বাঁচান! এই রায়ন আমাকে মেরে ফেললো আমাকে! ডাইনিং রুম থেকে কাঞ্চির চিৎকারের আওয়াজ শুনে আমি সঙ্গে সঙ্গে বেডরুম ছেড়ে ডাইনিং রুমে দৌড়ে যেতেই যা দেখি তা হলো কাঞ্চিকে কে বা কারা যেন ডাইনিং রুমের সিলিং ফ্যানের সঙ্গে ওর লম্বা চুলগুলো বেঁধে ঝুলিয়ে দিয়েছে, আর আর অদৃশ্য কেউ বা কারা যেন ওকে বাঁ দিক থেকে ডান দিকে আর ডান দিক থেকে বাঁ দিকে দোলা দিচ্ছে পেন্ডুলাম ঘড়ির মতো। কাঞ্চি আমাকে ঘর থেকে বেরিয়ে আসতে দেখে চিৎকার করে বলতে থাকে, ও দাদাবাবু, আমাকে বাঁচান, মেরে ফেললো ওরা আমাকে! কাঞ্চির এই অবস্থা দেখে আমি সঙ্গে সঙ্গে ওর কাছে ছুটে যাই। গিয়ে একটা লম্বা টুল জোগাড় করে সেই টুলের ওপর উঠে কোনো রকমে কাঞ্চিকে নিচে নামাতেই ও জ্ঞান হারায়। এরপর সকালের দিকে কাঞ্চির জ্ঞান ফিরতেই আমি ওকে গতকাল রাতের কথা জিজ্ঞাসা করতেই ও বলে ভয়ার্ত গলায়, দাদাবাবু, আপনি ঘুমিয়ে পড়ার পরে আমি রান্না করে আর বাড়ির সমস্ত কাজ সেরে ডাইনিং রুমে বিছানা পেতে যেই শুতে যাব, হঠাৎ আমার চুলে একটা জোরে টান পড়তেই আমি দেখি কি ঘরের সিলিং ভেদ করে একটা কাটা লম্বা হাত এসে আমার চুলের মুঠি ধরেছে, এবং যেই কাটা হাতটা যে একটা মহিলার হাত সেটা আমার বুঝতে কোনো ভুল হয়নি, কেননা সেই হাতে মোটা মোটা শাখা পলা পড়া, আর হাতে অসংখ্য কাটা ছেঁড়ার দাগ, লাল রক্তের দাগ। এরপর সেই কাটা হাতটা
আমার চুলের মুঠি ধরে ধীরে ধীরে ঘরের সিলিংয়ের দিকে উঠাতে শুরু করে। আর আর আমার সঙ্গে যখন এরকম ঘটনা ঘটছিল না, আমি আমি দেখি কি একটা 4-5 বছরের বাচ্চা মেয়ে আমার দিকে তাকিয়ে খিলখিল করে আসছে। দাদাবাবু, আমি আর এইখানে কাজ করব না, আমি আর এই বাংলায় কাজ করব না। এই বাংলায় ভূত আছে। হ্যাঁ, এই বাংলায় ভূত আছে, আমি আর এখানে কাজ করব না। দুর্জয়ের মুখে কাঞ্চির সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে ওঠে এবং আমার বুকের ভিতর একটা হিমশীতল রক্তস্রোত বয়ে যায়। এরপর দুর্জয় আমার হাত ধরে একটা কথা বলে, যা শুনে আমি অবাক হয়ে যাই জেঠু। কি কথা তোকে বলে জামাই? ও বলে, অনামিকা, তুমি ঠিকই বলেছ। এই বাংলোটা ভালো নয়। এই বাংলোয় এমন কিছু আছে যা আমাদের ক্ষতি করবে। আমি ভাবছি এই বাংলোটা ছেড়ে আমরা অন্য বাংলোয় চলে যাব। ওর মুখে এই কথা শুনে আমি খানিকটা অবাক হয়ে যাই আর বলি, তুমি হঠাৎ এই কথা বলছো দুর্জয়? কিছু কি হয়েছে তোমার সঙ্গে? হ্যাঁ অনামিকা, কিছু হয়েছে বলেই তো বলছি তোমাকে। তুমি যখন দুবার হাসপাতালে ভর্তি হলে, আমি এই বাংলোয় যখন একা ছিলাম, তখন আমার সঙ্গে কিছু কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে। জানো তো অনামিকা? কি ঘটনা ঘটে? তুমি যখন প্রথমবার হাসপাতালে ভর্তি হলে, তখন আমার সঙ্গে দুটো ছোট ছোট ঘটনা ঘটে। সেই ঘটনায় আমি খুব একটা আমল দিইনি, কিন্তু তুমি যখন এবারে হাসপাতালে ভর্তি ছিলে, গত 2 রাতে আমার সঙ্গে আরও 2টো এমন অদ্ভুত ঘটনা ঘটে যে আমি তখন তোমার কথা বিশ্বাস করতে বাধ্য হই যে এই বাংলায় সত্যি সত্যি কিছু একটা আছে। তুমি যখন প্রথমবার হাসপাতালে ভর্তি হলে, সেবারে আমি তোমার সঙ্গে দেখা করে বাংলায় ফিরে এসে রাতে খাবার জন্য গরম গরম খিচুড়ি আর ডিমের অমলেট বানিয়ে খাবার টেবিলের ওপর খাবারগুলো ঢেকে রেখে স্নানে যাই। স্নান করে এসে যেই টেবিলে খেতে বসতে যাব, দেখি কিছুক্ষণ আগে রান্না করা খিচুড়ি ডিমের অমলেট কেই বা কারা যেন অর্ধেক খেয়েছে আর সারা টেবিল আর রান্নাঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। রান্নাঘরের এই রকম ছত্রাঘাত অবস্থা দেখে আমি বলি, ইস, এটা নির্ঘাত বিড়ালের কাজ। বাংলোয় কোনো জানলা হয়তো খোলা পেয়ে রান্নাঘরে ঢুকে এই কাণ্ড করেছে। এরপর আমি যেই রান্নাঘর পরিষ্কার করতে যাব, একটা অদ্ভুত জিনিস দেখি। কি জিনিস দেখো দুর্জয়? আমি দেখি রান্নাঘরের মেঝের ওপর কতগুলো ছোট ছোট রক্তাক্ত পায়ের ছাপ, আর ওই পায়ের ছাপগুলো দেখি বোঝা যাচ্ছে কোনো বাচ্চার পায়ের ছাপ। রান্নাঘরের ভিতর এই দৃশ্য দেখে আমি খানিকটা অবাক হই ঠিকই, কিন্তু বিষয়টা অতটা পাত্তা দিই না। খিচুড়িটা পুরো নষ্ট হয়ে গেছে দেখে আমি পুরো খিচুড়িটা ফেলে দিয়ে ফ্রিজ খুলে দেখি ওর ভেতর কয়েকটা ম্যাগির প্যাকেট ছিল। সেটা বানিয়ে ওটা খেয়ে শুয়ে পড়ি। এরপর কতক্ষণ ঘুমিয়েছি জানি না, হঠাৎ মাঝরাতে একটা ঠান্ডা স্পর্শে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যেতেই আমি দেখি কি আমার পাশে একটা লাল পাড় সাদা শাড়ি পরা বউ শুয়ে আছে আর আমার দিকে এক দৃষ্টিতে কেমন একটা ভাবে তাকিয়ে আছে, যা দেখে আমার গাটা ভয় শিরশির করে ওঠে। সঙ্গে সঙ্গে আমার পাশে অচেনা বউটাকে শুয়ে থাকতে দেখে আমি ধরপড় করে উঠে বসি এবং বিছানার পাশে বেড ল্যাম্পটা জ্বালাতে দেখি কই 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 আমার পাশে বউ শুয়ে কে তো নেই। আমি তখন ঘুমের মধ্যে কোনো দুঃস্বপ্ন ভেবে বিষয়টা এড়িয়ে যাই, অতটা পাত্তা দিই না। কিন্তু গত 2 দিন রাতে আমার সঙ্গে আবার কাঞ্চির সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে, আমি নিশ্চিত অনামিকা, এই বাংলায় অশরীরই কোনো প্রেতাত্মার বাস আছে। কাঞ্চির সঙ্গে এই ঘটনাটা ঘটার আগে আমার সঙ্গে আরও একটা ঘটনা ঘটে গত 2 দিন আগে। হঠাৎ মাঝরাতের দিকে বুকে একটা তীব্র ভাব অনুভব করতেই আমার ঘুমটা ভেঙে দেখি কি আমার বুকের ওপর উবু হয়ে একটা বউ বসে আছে আর আমার গলাটা টিপে ধরে মুখের কাছে মুখ এনে হাসতে হাসতে হিস হিসে গলায় বলছে, তোর বউয়ের পেটের সন্তানটাকে খেয়েছি, এবার তোকে খাবো। তোর সঙ্গে
আমি কাউকে থাকতে দেব না। তুই আর আমি শুধু থাকবো। এই কথা বলছে আর আর সমানে তীক্ষ্ণ কালো কালো নখর যুক্ত হাত দিয়ে আমার গলা মাঝে মাঝে টিপছে আর নগ্ন বুকের ওপর আঁচড় দিচ্ছে, এবং ওই অশরীরী প্রেতাত্মার তীক্ষ্ণ নখের আঁচড়ে আমার গলা আর বুক চিরে সমানে লাল কালচে রক্ত গড়িয়ে পড়তে লাগলো টপ টপ করে। এই দেখো, এই দেখো অনামিকা, এখনো পর্যন্ত ওই অশরীরী প্রেতাত্মার নখের আঁচড় আমার বুক আর গলায় স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখো, এই দেখো। এই বলে দুর্জয় ওর শার্টের বোতাম খুলতেই আমি বিস্ফারিত দৃষ্টিতে দেখি সত্যি সত্যি ওর গলা আর বুকের উপর বেশ কয়েকটা তীক্ষ্ণ নখের আঁচড়ে ছোট বড় দাগ। ওর গলা বুকের উপরে নখের আঁচড় দেখে জিজ্ঞাসা করি, তারপর তুমি ওই অশরীরী প্রেতাত্মার হাত থেকে রক্ষা পেলে কি করে? এরপর আমি ওই অশরীরী প্রেতাত্মার দিকে তাকিয়ে জোরে জোরে মা কালীর মন্ত্র জপ করতে শুরু করলাম। এই সুগন্ধ পুষ্পে ওম ক্রিং কালিয়ে নমঃ, ওম ক্রিং ক্রিং রিং 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 দক্ষিণে কালিকে ক্রিং 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 রিং 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 স্বাহা ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। কালী মন্ত্র জপ করার সঙ্গে সঙ্গে দেখলাম ওই অশরীরী প্রেতাত্মা অন্ধকার ঘরের মধ্যে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল, ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে। এরপর সেদিন সারা রাত আমার ঘুম আসেনি। ঘরের আলো জ্বালিয়ে সারা রাত বসেছিলাম আর কালী মন্ত্র জপ করছিলাম। আর কালী মন্ত্র যখন জপ করছিলাম না, আমি শুনতে পাই আমাদের বাংলোর বাইরে কে যেন ফ্যাঁসফ্যাঁসে গলায় কবিতা পড়তে পড়তে সমানে বাংলোর চারিদিকে ঘুরছে। আকাশের তারা খবু যাই বলো নাকি, তার চেয়ে সমরা কোনে দেখি নাকি। আমি ঘরের বাইরে থেকে একই রকম আওয়াজ পেয়ে মনে মনে বলি, এত রাতে বাংলোর বাইরে কে কবিতা পড়তে পড়তে দৌড়াচ্ছে? এই কথা বলে আমি জানলার সামনে গিয়ে জানলার পর্দা সরাতেই ভয়ে চমকে উঠি আর দেখি কাঁচের জানলা দিয়ে একটা 4-5 বছরের বাচ্চা মেয়ে একদম জানলার সামনে দাঁড়িয়ে আছে। আর বাচ্চা মেয়েটার মাথার একদিকটা ফেটে গল গল করে রক্ত বেরিয়ে সারা মুখ আর শরীর রক্তে লাল রাঙা হয়ে উঠেছে। এছাড়া জানো অনামিকা, বাচ্চা মেয়েটার চোখ বলে কিছু নেই, তার জায়গায় দুটো কালো কালো বড় বড় গর্ত। আর বাচ্চা মেয়েটার একটা পা উল্টো দিকে ঘোরানো। ঘরের জানলা থেকে এইরকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি সঙ্গে সঙ্গে পর্দা সরিয়ে বিছানায় এসে আবারও কালী মন্ত্র জপ করি। আর সারা রাত ধরে ওই বাচ্চা মেয়েটার ফ্যাঁসফ্যাঁসে গলায় কবিতা পড়ার আওয়াজ শুনতে পাই বাংলোর বাইরে থেকে। এরপর যখন পরদিন কাঞ্চির সঙ্গে ওই রকম একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে, আমি পুরোপুরি নিশ্চিত হয়ে যাই এই বাংলায় একটা অশরীরী প্রেতাত্মা নেই, বরঞ্চ দুটো অশরীরী প্রেতাত্মার বসবাস আছে একসাথে। এরপর আমরা দুইজন সেদিন ওই বাংলো থেকে হোটেলে চলে আসি। এরপর অনামিকা তার বিপদের কাহিনী বলা শেষ হলে কমলেশ্বর বাবুর পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে, জেঠু, তুমি আমাদের দুজনকে ওই অশরীরী প্রেতাত্মাদের কবল থেকে বাঁচাও প্লিজ। তুমি আমার সঙ্গে সিমলা চলো। আজ একটা বড় বিপদে পড়ে সিমলা থেকে কলকাতায় তোমার কাছে ছুটে এসেছি সাহায্য চাইতে। শুধু আমাদের দুজনের সাহায্য চাইতে আসিনি জেঠু, আমার পেটের সন্তানের জন্য সাহায্য চাইতে এসেছি। এবারে তুমি আমার গর্ভের সন্তানটাকে বাঁচাও প্লিজ বাঁচাও। অনামিকাকে ওইভাবে পায়ে পড়ে কাঁদতে দেখে কমলেশ্বরবাবু একটু লজ্জিত হন। তারপর অনামিকাকে তুলতে তুলতে বলে, মা তুই চিন্তা করিস না, আমি তোর সঙ্গে সিমলায় যাব, কিন্তু তুই একটা কথা বলতো মা,
তোরা তো ওই বাংলো ছেড়ে হোটেলে এখন থাকছিস, তাহলে তোর গর্ভের সন্তানের ক্ষতি হবার তো কোনো কারণ নেই। কমলেশ্বর বাবুর এই কথা শুনে অনামিকা ঘরের চারিদিকটা একবার ভয় ভয়ে তাকিয়ে নিয়ে বেশ ভয়ার্ত গলায় বলে, জেঠু, আমরা ওই বাংলো ছেড়ে এসেছি ঠিকই, কিন্তু ওই যে অশরীরী যে বউটা আছে, ওই বউটা আমার চারপাশে সারাক্ষণ ঘুরে বেড়ায়। আমি শুধু দেখতে পাই দুর্জয়, আর অন্য কেউ ওই অশরীরী বউটাকে কিন্তু দেখতে পায় না। এছাড়া ও মাঝে মাঝে কানের কাছে এসে ফিসফিসে গলায় বলে, ওই বাংলো ছেড়ে এসেছিস তো কি হয়েছে, কিন্তু এইবারেও আমি তোর পেটেরটাকে ছাড়বো না, এবারেও তোর কাছ থেকে কেড়ে নেব। অনামিকার এই কথা শুনে কমলেশ্বর বাবু বলেন, তুই একটু দাঁড়া মা, আমি একটু আসছি। এই কথা বলে কমলেশ্বর বাবু বাড়ির অন্দরে চলে যায়। তারপর 5-10 মিনিট পর বাড়ির অন্দর থেকে বেরিয়ে এসে লাল সুতোয় একটা জবা ফুলের তাবিজ অনামিকার বাঁ হাতের কবজিতে বেঁধে দেয়। কি একটা মন্ত্র জপ করতে করতে লাল সুতোর তাবিজটা বাঁধার পর অনামিকার হাতে ওই রকমই একটা লাল সুতোয় বাঁধা জবা ফুলের তাবিজ দিয়ে কমলেশ্বর বাবু বলেন, এটা গিয়ে তুই দুর্জয়ের বাঁ হাতে বেঁধে দিবি। আর শোন, পরশুদিন তোদের সঙ্গে আমি সিমলায় যাব, তুই চিন্তা করিস না। সিমলায় যাওয়ার আগে কয়েকটা জিনিস তোকে কিনতে বলবো, কারণ যে জিনিসগুলো কিনতে বলবো ওই জিনিসগুলো সিমলার বাজারে কিনতে পাওয়া যায় না। কি কি জিনিস কিনতে হবে জেঠু, বলো, আমি সব কিনে নেব যাওয়ার আগে। বেশি কিছু নয়, চন্দন কাঠ, যজ্ঞের জন্য ভালো গাওয়া ঘি, এক দরে 2টো বড় বড় কুমড়ো। কমলেশ্বর বাবুর মুখে ফর্দগুলোর নাম শুনে অনামিকা বলল, জেঠু, তুমি চিন্তা করো না, আজ সন্ধ্যের মধ্যেই আমি তোমার বলার সব ফর্দের জিনিস জোগাড় করে ফেলব। বাংলোর গেটের দরজা খুলে বাংলোর সামনে নুড়ি পাথর বিছানো লনটায় দাঁড়াতেই কমলেশ্বর বাবুর পা দুটো কেঁপে যায় এবং সে দেখে বাংলোর ভিতরে ঢোকার মুখে সদর দরজার সামনে অনামিকার বলা সেই একটা 4-5 বছরের বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে আর খিলখিল করে কমলেশ্বর বাবুর দিকে তাকিয়ে হাসছে। এছাড়া বাংলোর ছাদে কার্নিসের ধারে অনামিকার বলা সেই বউটা কার্নিসে পা ঝুলিয়ে বসে আছে আর লাল জ্বলন্ত কটকটে একটা দৃষ্টি দিয়ে কমলেশ্বর বাবুর দিকে তাকিয়ে একটা বাঁকা শয়তানি হাসি হাসছে। বাংলোর লনে দাঁড়িয়ে কমলেশ্বর বাবু ওই দুটো ভয়ঙ্কর দৃশ্য দেখে অনামিকা ও দুর্জয়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলেন, আচ্ছা, তোরা যখন এই বাংলোটায় ঢুকেছিলিস, এই বাংলোর সম্পর্কে কেউ কিছু বলেছিল আগে, যে এই বাংলোয় কে থাকতো বা না থাকতো? কমলেশ্বর বাবুর এই কথা শুনে দুর্জয় বলে ওঠে, জ্যাঠামশাই, আমি আর অনামিকা এই বাংলোতে ঢোকার 1 সপ্তাহ পর আমার এক অফিস কলিগ আমাকে জিজ্ঞাসা করে আমরা সিমলা এসে কোন বাংলোয় উঠেছি। আমি তখন এই বাংলোটার কথা বলতেই উনি শুধু বলেন আমাকে একটাই কথা, দুর্জয়বাবু, আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওই বাংলো বাড়িটা ছেড়ে দিন। ওই বাংলো বাড়িটা ভালো নয়। উনি আমাকে এই কথা বলায় আমি ওনাকে জিজ্ঞাসা করি, বাংলোটা ভালো নয় মানে? ঠিক বুঝলাম না। উনি আমার এই প্রশ্নটা শুনে কেমন যেন এড়িয়ে যান। এরপর অফিসের জন্য অন্য কলিগদের মুখে আর বাংলোর আশেপাশে যারা থাকে তারা বলে নাকি এই বাংলোয় কিছু বছর আগে নাকি কিছু একটা দুর্ঘটনা ঘটেছিল। ওই দুর্ঘটনা ঘটার পর বাংলোটা বন্ধ ছিল বেশ কিছু বছর। তারপর আবার বাংলোটা খোলা হয় আর্মি অফিস থেকে, কিন্তু কোনো লোক আসতো, বেশি দিন থাকতো না, চলে যেত। কিন্তু কী কারণে চলে যেত আমি বারবার জিজ্ঞাসা করেছি অফিসের কলিগ আর বাংলোর আশেপাশে প্রতিবেশীদের, কিন্তু তারা কিচ্ছু বলেনি। তারা বিষয়টাকে সম্পূর্ণভাবে এড়িয়ে গেছে। দুর্জয়ের মুখে এই কথা শুনে কমলেশ্বর বাবু অনামিকা ও দুর্জয়ের মুখের দিকে তাকিয়ে বেশ গম্ভীর গলায় বলেন, তোমার অফিসের কলিগরা আর বাংলোর আশেপাশে প্রতিবেশীরা বিষয়টা এড়িয়ে গেছে, কারণ এই বাংলোয় সত্যি সত্যি অতৃপ্ত প্রেতাত্মার বসবাস আছে। সেই জন্যই অবশ্যই বাংলোয় একজন অশরীরী প্রেতাত্মা নেই, আছে দুজন প্রেতাত্মার বসবাস।
একটা বাচ্চা মেয়ে আর একজন মধ্যবয়সী মহিলা। আর আমার মনে হয় তারা দুজন মা আর মেয়ে, কিন্তু তারা দুজন কিভাবে মারা গেল সেটা আমাকে জানতে হবে। এরপর কমলেশ্বর বাবু অনামিকার দিকে তাকিয়ে বলে, শোন মা, আজ রাতে আমি এই বাংলোয় একটা যজ্ঞ করব, আর জানবো এই প্রেতাত্মা দুজনের সম্পর্কে, তারা কে, তাদের সঙ্গে অতীতে কি ঘটেছিল এই বাংলোয়। তোর আপত্তি নেই তো এই যজ্ঞে? না জেঠু, কোনো আপত্তি নেই। কমলেশ্বর বাবু অনামিকা ও দুর্জয়ের সঙ্গে বাংলোয় যজ্ঞ করার কথা যখন বলছিলেন, হঠাৎ কোথা থেকে একটা বড় কালো মোটা বিড়াল এসে অনামিকার গায়ে ঝাঁপিয়ে পড়ে। অনামিকার মুখের বাঁ পাশে খানিকটা যেন মাংস খুবলে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে বিড়ালটা পালায়। আকস্মিকভাবে এই দুর্ঘটনা ঘটায় দুর্জয় খানিকটা ভয়ে চমকে গেলেও কমলেশ্বরবাবু চমকালেন না। উনি বললেন, তোমাদের ভয় পাওয়ার কিছু কারণ নেই। ওই অশরীরীদের বাংলো থেকে তাড়ানোর কথা চলছে বলে ওই অশরীরী দুজনের মধ্যে থেকে একজন অশরীরী বিড়াল রূপ ধারণ করে অনামিকার উপর ছোট একটা প্রতিশোধ নিয়ে গেল। বলতে পারো রাগের বশেই। আমি ছিলাম বলে ভয় আর বেশি কিছু করতে পারিনি, কারণ আমি অনামিকার গায়ে যে দেহবন্ধন করে দিয়েছি এই বাংলোয় আসার আগে, যাতে ও আর ওর গর্ভের সন্তানের কোনো ক্ষতি না হয়। রাত তখন কটা হবে তার ঠিক নেই। বাইরে ঝোড়ো পাহাড়ি হিমশীতল হাওয়া বইছে, সেই সঙ্গে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, এবং সেই সঙ্গে পাহাড়ি রাস্তা পুরো ফাঁকা। একটাও লোক চোখে দেখা যাচ্ছে না। শুধু দু চারটে পাহাড়ি কুকুর অনামিকা ও দুর্জয়দের বাংলোর আশেপাশে ঘোরাফেরা করছে, আর মাঝে মধ্যেই কুই কুই করে খুব কাঁদছে। পাহাড়ি কুকুরগুলোর করুণ সুরে কান্না শুনে মনে হচ্ছে আজ কিছু একটা ঘটনা ঘটতে চলেছে অনামিকা ও দুর্জয়দের বাংলোয়, কিন্তু সেটা কি ঘটনা তা ঠিক বোঝা যাচ্ছে না। বাংলোর বাইরে যখন প্রকৃতির তাণ্ডব লীলা চলছে, ঠিক সেই সময় অনামিকার বাংলোর ভিতর থেকে এক পুরুষের গম্ভীর গলায় কিছু মন্ত্র উচ্চারণ শোনা যেতে লাগলো। ওম ক্রিং কালয় নমঃ পঞ্চফলম সমর্পয়ামি হেসো গন্ধপুষ্পে ওম ক্রিং কালয় নমঃ। অনামিকার বাংলোয় যখন কমলেশ্বরবাবু যজ্ঞের আগুনে ঘিয়ের আহুতি দিতে দিতে মন্ত্র পাঠ করছিলেন, অনামিকা দুর্জয় দেখল গণ্ডির ভিতর বসে যজ্ঞ চলাকালীন বাংলোটা যেন জেগে উঠছে। মানে বাংলোর ভিতর সমস্ত জিনিস এই দিক থেকে ওই দিক ছিটকে ছিটকে পড়ছে। কেউ বা কারা যেন রাগের বশে বাংলোর সমস্ত জিনিসপত্র ভেঙে চুরে ফেলছে, কিন্তু একটাও জিনিস কিন্তু গণ্ডির ভিতর আসছে না। যা হচ্ছে সব গণ্ডির বাইরে। যজ্ঞ চলাকালীন বাংলোর ভিতর এইসব কাণ্ড দেখে অনামিকা ভয়ে যখন দুর্জয়কে ধরে বসে কাঁপছিল, অনামিকাকে ওইভাবে ভয় কাঁপতে দেখে কমলেশ্বর বাবু গম্ভীর গলায় যজ্ঞের আগুনে ঘিয়ের আহুতি দিতে দিতে বললেন, মা, তুই ভয় পাস না। তুই এই গণ্ডির মধ্যে নিশ্চিন্তে বসে থাক। ওই অসুরেরই প্রেতাত্মাগুলো তোর কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা বলে অনামিকার জেঠু কমলেশ্বর বাবু মন্ত্র পড়তে পড়তে যজ্ঞের আগুনে ঘিয়ের আহুতিটা দিতে যাবে, ঠিক সেই সময় তিনজনের চোখের সামনে একটা ঘটনা ঘটল। সেটা হলো বাংলোর সিলিংয়ের কিছুটা জায়গা হঠাৎ করেই খসে পড়ল, আর খসে পড়তেই কোথা থেকে যেন দুটো কালো কালো ছোট বড় ধোঁয়ার মতো অবয়ব এসে যজ্ঞকুণ্ডের গণ্ডির বাইরে এসে দাঁড়ায়। কালো কালো ধোঁয়ার মতো ছোট বড় অবয়ব দুটোর আকৃতি দেখেই বোঝা যাচ্ছে এটা একটা মানুষের অবয়ব। মানুষের মতো দেখতে কালো অবয়ব দুটো যজ্ঞকুণ্ডের গণ্ডির বাইরে এসে দাঁড়াতেই অনামিকা ভয়ে আরও দুর্জয়কে চেপে ধরে, আর অবয়ব দুটোর দিকে তাকিয়ে কাঁপতে থাকে। লাল সিঁদুরের গণ্ডির বাইরে কালো দুটো ধোঁয়ার অবয়বকে দেখে কমলেশ্বরবাবু যজ্ঞের আগুনে আহুতি দেওয়া থামিয়ে অবয়ব দুটোর দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর গলায় বলে ওঠে, এই তোরা কে? এই বাংলোয় কি করছিস?
কমলেশ্বর বাবুর প্রশ্নের উত্তরে অবয়ব দুটো কোনো জবাব না দিয়ে গণ্ডির চারিদিকে বারবার ঘুরতে লাগলো ঝড়ের বেগে। অবয়ব দুটোকে ঝড়ের বেগে গণ্ডির বাইরে ঘুরতে দেখে কমলেশ্বর বাবু খানিকটা রেগে গিয়ে এক মুঠো কালো সর্ষে আর শুকনো লঙ্কা হাতে তুলে নিয়ে ওই অবয়ব দুটোর দিকে ছুঁড়ে মারতেই অবয়ব দুটো থমকে দাঁড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ার মতো কুণ্ডলি পাকানো বড় অবয়বটা তখন ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে, বলে, আমার আমার নাম রেখা, আর আমার পাশে যাকে দেখছেন এ হলো আমার 4 বছরের মেয়ে তিতলি। আমরা আগে এই বাংলোয় থাকতাম। অবয়বটার এই কথা শুনে কমলেশ্বর বাবু একটু গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, তা তুই ওদের জ্বালাতন করছিস কেন? ওরা তো তোদের কোনো ক্ষতি করেনি। কমলেশ্বর বাবুর এই কথা শুনে অবয়বটা ফ্যাঁসফ্যাঁসে গলায় বলে ওঠে, আসলে আমি আমার মেয়েকে নিয়ে আমার স্বামীর সঙ্গে ভালোভাবে সংসার করতে পারিনি, তাই ওদের দুজনকে এই বাংলোয় এসে সুখে সংসার করতে দেখে আমার খুব হিংসে হয়। তাই তো আমি আর আমার মেয়ে ওদের জ্বালাতন করি। রেখার এই কথা শুনে কমলেশ্বর জিজ্ঞাসা করে, তা তুই তোর স্বামীর সঙ্গে সুখে সংসার করতে পারিসনি কেন? কি হয়েছিল তোর স্বামীর সঙ্গে? কমলেশ্বর বাবুর এই কথা শুনে রেখা রাগত কণ্ঠে ফ্যাঁসফ্যাঁসে গলায় বলে ওঠে, আমার স্বামী আমাকে আর আমার মেয়েকে কোনো দিনও ভালোবাসেনি, কোনো দিনও না। আমাকে আর আমার মেয়েকে ঠকিয়েছে আমার স্বামী। আমাদেরকে ঠকিয়ে আমাদের খুন করে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। রেখার এই কথা শুনে কমলেশ্বর বাবু জিজ্ঞাসা করেন, তোর স্বামী তোর আর তোর মেয়ের সঙ্গে কি কি করেছে সব খুলে বল আমাকে। কমলেশ্বর বাবুর এই কথা শুনে রেখা বলে ওঠে, ঠাকুর মশাই, আপনি আমার স্বামী আমার সঙ্গে কি কি অপরাধ করেছে শুনে কি করবেন? শুনে কি করব তুই তা দেখতেই পাবি। তুই আগে বল তোর স্বামী তোর সঙ্গে কি কি করেছে। কমলেশ্বর বাবুর ধমক শুনে রেখা ধীরে ধীরে বলতে শুরু করে তার জীবিত কালের অতীত জীবনের কাহিনী। আজ থেকে 6 বছর আগে আমি আমার ছোট 4 বছরের মেয়ে জিনিয়া আর আমার স্বামী অরুণেশের কাজের সূত্রে আমরা সিমলায় এসে এই বাংলোয় উঠি। সিমলায় এই বাংলোয় এসে 1 বছর আমাদের 3 জনের বেশ ভালোই কাটছিল। সোম থেকে শুক্রবার পর্যন্ত অরুণেশ অফিস করে প্রত্যেক সপ্তাহে শনি ও রবিবার আমাকে আর জিনিয়াকে নিয়ে ঘুরতে বেরোতো সিমলার নানা জায়গায়। এরপর দেখতে দেখতে বেশ ভালোভাবেই 1 বছর সিমলায় আমাদের দিন কেটে যায়। 1 বছর পর আমার এক দুঃসম্পর্কের মাসির মেয়ে নীলাঞ্জনা সিমলার একটা কলেজে পড়তে আসে। এই বাংলোয় পেইন গেস্ট হিসেবে থাকে। আমার এই দুঃসম্পর্কের মাসির মেয়ে নীলাঞ্জনাকে আমার থেকেও দেখতে খুব সুন্দরী ছিল। যে কোনো ছেলে ওকে দেখলেই প্রেমে পড়ে যাবে। নীলাঞ্জনা আসার 4-5 মাস পর থেকে অরুণেশের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। সেটা হলো অরুণেশ আর আগের মতো আমাকে আর জিনিয়াকে নিয়ে প্রত্যেক শনি রোববার বেরোতো না। আমাদের সঙ্গে খুব বাজে ব্যবহার করত। এইভাবে কয়েক মাস চলার পর একদিন আমি নীলাঞ্জনার ঘরে অরুণেশ আর নীলাঞ্জনাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলি এবং বুঝতে পারি অরুণেশ আর আমাকে ভালোবাসে না, ভালোবাসে নীলাঞ্জনাকে।
এরপর আমাদের দুজনের মধ্যে নীলাঞ্জনাকে নিয়ে খুব অশান্তি শুরু হয় এবং আমি নীলাঞ্জনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিই। কিন্তু ওকে তাড়িয়ে দিলে কি হবে? নীলাঞ্জনা যেখানে থাকতো অরুণেশ সেখানে রোজ যেত আর ওর সঙ্গে রাত কাটাতো এবং নিজেদের মধ্যে সলা পরামর্শ করত আমাকে আর আমার মেয়েকে এই পৃথিবী থেকে কিভাবে সরানো যায়। একদিন আমি বাড়িতে ছিলাম না, মেয়ের স্কুলের এক বন্ধুর জন্মদিনে গিয়েছিলাম। সেই ফাঁকে অরুণেশ আর নীলাঞ্জনা ষড়যন্ত্র করে রান্নাঘরের গ্যাসের নখ আর সিলিন্ডারের নখ খুলে রাখে। আমি বিকালবেলায় বাড়ি ফিরে এসে রাতে রান্নাঘরে গ্যাস জ্বালিয়ে যেই রান্না করতে যাব তখন গ্যাস সিলিন্ডারটা বাস্ট করতেই আমার গায়ে আগুন লেগে যায়, আমি মারা যাই। আর ওইদিকে ওরা জিনিয়াকে গলা টিপে খুন করে ফেলে। এরপর আমাদের দুজনের ডেড বডি টুকরো টুকরো করে কেটে বাংলোর চারিদিকে পুঁতে দেয় এবং অরুণেশ নীলাঞ্জনাকে নিয়ে সিমলা থেকে পালিয়ে যায়। সেই থেকে আমাদের মা মেয়ের দুজনের অতৃপ্ত আত্মা এই বাংলোয় আটকে রয়েছে। কেউ আমাদের শ্রাদ্ধ শান্তির কাজ করেনি বলে আমরা আজও মুক্তি পাইনি। এরপর রেখা ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে বলে ওঠে কমলেশ্বর বাবুর উদ্দেশ্যে, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনি আপনি আমাদের দুজনের মুক্তির ব্যবস্থা করে দিন। আমরা যে আর এই অশরীরী শরীর নিয়ে থাকতে পাচ্ছি না। রেখার এই কথা শুনে কমলেশ্বর বাবু বলেন, আমি তোদের দুজনকে মুক্তি দেব, কিন্তু তোরা যেই বাংলো ছেড়ে চিরদিনের মতো চলে গেছিস, মানে তোদের দুজনের অতৃপ্ত আত্মা কিভাবে মুক্তি পেয়েছে কি করে বুঝবো আমি? কিছুক্ষণ নীরবতার পর রেখা শীতল কণ্ঠে বলে ওঠে, আমি আর আমার মেয়ে এখান দিয়ে এখন চলে গেলে আপনি যজ্ঞ শেষ করে এক দরে যে কুমড়ো দুটো কিনেছেন সেই কুমড়ো দুটোর মধ্যে একটা কুমড়ো বাংলোর ভিতরে যে কোনো একটা ঘরে রাখবেন আর একটা বাংলোর গেটের বাইরে রেখে এই বাংলো বন্ধ করে চলে যাবেন। আজ রাতের মতো কেউ যেন এই বাংলোয় আজ রাতে না থাকে। পরশুদিন সকালে এই বাংলোয় এসে যদি কুমড়ো দুটো ফেটে চৌচির হয়ে পড়ে আছে দেখেন, তাহলে ভাববেন আপনারা যে আমি আর আমার মেয়ে এই বাংলো ছেড়ে চলে গেছি। যদি একটা কুমড়ো ফাটা দেখেন তাহলে ভাববেন যে আমাদের দুজনের মধ্যে একজন এখনো আছে। এরপর রেখা এই কথা বলার পর ধীরে ধীরে রেখা ও জিনিয়ার কালো কালো অবয়ব দুটো গণ্ডির চারিদিকে আরও একবার পাক খেয়ে ঘরের মধ্যে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। এরপর অবয়ব দুটোকে অদৃশ্য হয়ে যেতে দেখে রেখার কথা অনুযায়ী এক দরে কেনা দুটো কুমড়ো একটা বাংলোর ডাইনিং রুমে আর একটা বাংলোতে ঢোকার মুখে গেটের সামনে রেখে পুরো বাংলো বন্ধ করে দিয়ে ওরা তিনজন চলে যায়। পরশুদিন ফিরতেই ওরা তিনজন দেখে বাংলোর বাইরে এবং ভিতরে যে কুমড়ো দুটো রাখা হয়েছিল সেই কুমড়ো দুটো একেবারে ফেটে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এছাড়া ওরা তিনজন আরও একটা অবাক করা অদ্ভুত দৃশ্য দেখল। বাংলোর ভিতর থেকে বাইরে পর্যন্ত দুজোড়া পায়ের ছাপ চলে গেছে এবং সেই দুটো পায়ের ছাপ দেখেই বোঝা যাচ্ছে একটা বড়দের পায়ের ছাপ আর একটা ছোটদের পায়ের ছাপ। দুজোড়া পায়ের ছাপগুলো বাংলোর গেটের বাইরে বেরিয়ে যেতে দেখে অনামিকা ও দুর্জয়ের দিকে তাকিয়ে মৃদু হেসে
কমলেশ্বর বাবু বলেন, তোদের আর কোনো ভয় নেই, তোরা এবার নিশ্চিন্তেই বাংলোয় বসবাস কর দুজনে। রেখা আর ওর মেয়ে জিনিয়া চিরদিনের মতো ওদের অতৃপ্ত আত্মার মুক্তি পেয়েছে, ওরা আর তোদের জ্বালাতন করবে না।